ড্রামাটি শুরু হয় একটি ফিওনারের সিন দেখিয়ে, যেখানে আমরা এই ড্রামার মেইন লিড ফ্যাংকে দেখতে পাই। ফ্যাং মারা গিয়েছে, আর এখানে ফ্যাংয়ের ওয়াইফও মারা গিয়েছে, তার নাম ইয়ান। আজই তাদের দুজনের বিয়ে হয়েছিল, আর তাদের আত্মাকে শান্তি দেওয়ার জন্য এখানে তারা অনেক সব রিচুয়াল পালন করতে থাকে। তখনই আমরা ফ্যাংয়ের স্টেপ মমকে দেখতে পাই, দৌড়ে ফ্যাংয়ের কফিনের কাছে এসে অনেক বেশি কান্নাকাটি শুরু করে দেয়। বলতে থাকে, তুমি এত তাড়াতাড়ি কিভাবে মারা যেতে পারো? তুমি জানো না আমি তোমাকে কত বেশি ভালোবাসি? তবে এইসব কিছু শুধুমাত্র ওনার দেখানোর কান্না ছিল। একটু পরে এখানে একটি মেয়ে আসে, এই মেয়েটি হচ্ছে ইয়ানের ফ্যামিলির থেকে। এরপরে চলে যায় ইয়ানের কফিনের কাছে, সবাইকে দেখানোর জন্য কান্নাকাটি শুরু করে দেয়। ইয়ানকে বলে, তুমি এত তাড়াতাড়ি কেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ? আমরা তোমাদেরকে অনেক বেশি মিস করব। তারা এখানে শুধু ন্যাকা কান্না করছিল, আর মেয়েটি মনে মনে বলে, ভালো হয়েছে তুমি মারা গিয়েছো, এখন আমি খুব সহজেই তোমার সব জিনিসগুলো পেয়ে যাব। এইসব বলে এখানে জোরে ইয়ানের শরীরে চিমটি কাটে। তখনই ইয়ান চিৎকার করে উঠে পড়ে, যেটা দেখার পরে সবাই তো অনেক ভয় পেয়ে যায়, যে মৃত মানুষ কিভাবে এভাবে উঠতে পারে। একজন তো অবাক হয়ে লাফাতে থাকে, আর একটু পরে এখানে ফ্যাংও উঠে পড়ে, আর যে কারণে স্টেপ মমও ভয় পেয়ে যায়। দুজনে ভয় পেয়ে এখান থেকে দৌড় লাগায়, আর একজন এখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন কফিনের ভিতর থেকে বলছিল, ইয়ান তোমাদের সাহস কিভাবে হয় এখানে গাধার মতন এসে চিৎকার করছো, আর আমাকে শান্তিতে ঘুমাতেও দিচ্ছ না? তোমরা যদি এক্ষুনি এখান থেকে চলে না যাও, তাহলে আমি কিন্তু তোমাদের সবাইকে ফাঁসি দেওয়ার আদেশ দেব। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এরপরে ইয়ান রেগে কফিনের ভিতর থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু ও তো বাইরে ধপাস করে পড়ে যায়। এরপরে যখন মাথা ওপরে ওঠায়, দেখতে পায় ওর ছবিতে এখানে মালা লাগিয়ে রাখা হয়েছে। এইসব দেখার পর অনেক জোরে চিৎকার করে, তোমরা তো আমি মারা না যাওয়ার আগে আমাকে মেরে ফেলেছো, তোমরা এইসব নাটকগুলো এখানে কেন শুরু করেছো? বাট এরপরেই ও দেখতে পায় যে ওর ভয়েস তো এখানে চেঞ্জ হয়েছে। অবাক হয়ে বলে, আমার ভয়েসের কি হয়েছে? আমি এখানে মেয়েদের মতন করে কথা কেন বলছি? এরপরে ফ্যাংও কফিনের ভিতর থেকে বের হয়ে আয়, আর তারা দুজনে একে অপরকে দেখার পর ভয় পেয়ে যায়, কারণ এখানে ওদের দুজনের ভয়েসটা চেঞ্জ ছিল। মানে ফ্যাংয়ের ভয়েস গিয়েছে ইয়ানের কাছে, আর ইয়ানের ভয়েস গিয়েছে ফ্যাংয়ের কাছে, যার কারণে ওরা দুজনে একে অপরের কানে কানে বলে, এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে, নয়তো তারা সবাই আমাদেরকে পাগল বলবে। পরের সিনে দেখানো হয় ইয়ানকে রয়েছে ফ্যাংয়ের বডিতে, মানে ওদের দুজনের সোল এক্সচেঞ্জ হয়েছে। যেহেতু ওরা দুজনের বডিটাই চেঞ্জ হয়েছে, তাই আমরা ওদের নামটাও চেঞ্জ করে দেব। এখন থেকে ইয়ানকে ফ্যাং বলবো, আর ফ্যাংকে ইয়ান বলবো, এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, ফিমেল লিড ইয়ান এখানে মনে মনে বলে, বুঝতে পারছি না আমাদের বডি এরকমভাবে চেঞ্জ কেন হয়েছে, আর আমি এই রুট ছেলেটির বডিতে কীভাবেই বা থাকবো। আমাকে কিছু একটা করতে হবে আমার নিজের বডি ফিরে পাওয়ার জন্য, কারণ এই ছেলের বডিতে আমি কিছুতেই থাকতে পারবো না। একটু পরেই ওখানে চলে আসে ফ্যাং, আর ফ্যাং এখন রয়েছে ইয়ানের বডিতে। ফ্যাংয়ের চিৎকারে ইয়ান ভয় পেয়ে পালাতে নিলে ও মাথায় অনেক জোরে ব্যথা পায়, আর ওখানেই পড়ে যায়। এখন ও নিজের মাথা ধরে এখানে দৌড়াতে শুরু করে। তখন এসে বলে ফ্যাং, এইভাবে দৌড়ানো বন্ধ করো, আর আমার কাছে ধরা দাও, আমাদের দুজনকে কথা বলতে হবে। কিন্তু ফ্যাংয়ের কথাগুলো তো অনেক ভয় পাচ্ছিল ইয়ান, তাই তো মাথা দিয়ে এখানে ফ্যাংয়ের পেটে অনেক জোরে ব্যথা দেয়। এরপরে ফ্যাং রেগে বলে, তুমি কি ভুলে গিয়েছো ওটা তো আমার বডি নয়, ওটা আমার বডি। আর দেখো আমার ফেসের কিরকম 12টা বাজিয়ে দিয়েছো, এরকম ভাবে তুমি আমার বডিতে একদমই থাকতে পারবে না। তুমি যদি আমার এই হ্যান্ডসাম ফেসের ক্ষতি করো, তাহলে তোমাকে ছাড়বো না। আর নিজের হাত দিয়ে এখানে তখন ইয়ানের গাল ধরে রয়েছিল, তাই তো ইয়ান একটু নার্ভাস হয়ে যায়, ওকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এইসব কিছুতে ফ্যাং রেগে যায়। ফ্যাং বলে, এখন আমাদের দুজনকে উপায় খুঁজে বের করতে হবে যে কিভাবে আমরা আবারও নিজেদের বডিতে ফিরে আসতে পারবো। ইয়ানের মাথায় তো কোনো কিছুই আছিল না যে ওরা এখন কি করবে। তখনই ফ্যাং চিৎকার করে উঠে পড়ে। ও বলে, আমি ভালো একটি প্ল্যান পেয়েছি। এরপরে তারা দুজনে এখানে পাগলের মতন কাণ্ড করতে শুরু করে। এইসব কিছু করার পরেও তারা তো নিজেদের বডি ফিরেই পায় না, এখনও কিনা আলাদা বডিতেই রয়েছে। একটু পরে ফ্যাং এখানে আবার পাগলের মতন ডান্স করতে শুরু করে। মনে হচ্ছিল ও কোনো ভূতকে এখানে তাড়ানোর চেষ্টা করছে। ইয়ান চুপচাপ এখানে ফ্যাংয়ের বডি নিয়ে বসে রয়েছে, আর ফ্যাং কিনা ইয়ানের বডি নিয়ে এইসব পাগলের মতন কাণ্ড করছে। এত কিছু করার পরেও তারা নিজেদের বডি ফিরে পায় না। এখন তো ওরা ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এরপরেও ফ্যাং বলে, আমি এত সহজেই হাল ছেড়ে দেব না। পেয়েছি, আমাদের দুজনকে একে অপরকে কিস করতে হবে, তাহলে বডি ফিরে পাবো। এইটা বলে ও ইয়ানকে কিস করে নেয়, কিন্তু এরপরেও কোনো কিছু হয় না। ইয়ান তখন অনেকটাই নার্ভাস হয়েছিল, তাই এখানে নিজে ঘুরে একটি কিক মেরে দেয় ফ্যাংকে। এতে করে ফ্যাং অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়।
ইয়ান ভয় পেয়ে যায় আর ফ্যাংকে চেক করতে আসে, দেখতে পায় ফ্যাং বেঁচে রয়েছে। একটু পরে ফ্যাং উঠে পড়ে, ইয়ান তখন আরো ভয় পেয়ে যায়, জোরে পাঁচ মেরে বসে ফ্যাংকে। ফ্যাং আবার এখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর পরের সিনে দেখানো হয় ফ্যাং অনেকটাই রেগে রয়েছে ইয়ানের ওপরে, কারণ ইয়ান ওর সাথে অনেক বাজে ব্যবহার করেছে। আর ফ্যাং তো অনেক বেশি রুড একটি ছেলে, তাই ইয়ান এবার ফ্যাংয়ের সাথে ভালো ব্যবহার করে। ফ্যাংকে বলে, মাস্টার আপনিই বলুন এখন আমরা দুজনে কি করতে পারবো। ফ্যাং বলে, আমাদেরকে উপায় খুঁজে বের করতে হবে, আর ততদিন আমরা সবার সামনে ভালোভাবে নিজেদের বডি নিয়ে অ্যাক্টিং করব, যাতে করে কেউ আমাদেরকে ধরতে না পারে। আর যদি কেউ জানতে পারে যে আমাদের বডি চেঞ্জ হয়েছে, তাহলে হয়তো আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করবে। তাই তুমি আমার কথা মতন কাজ করবে। তখনই তারা বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়। ফ্যাং তো দৌড়ে বাইরে চলে আসে। আমরা বাইরে ফ্যাংয়ের স্টেপ মমকে দেখতে পাই, যেখানে বলছিল যে এত সব কিছু করলাম কিন্তু এরপরও তারা দুজনে মারা গেল না, এখনো বেঁচেই রয়েছে। আর অন্যদিকে ইয়ানের সিস্টারকে দেখানো হয় একজন দাসীকে ধরে শাস্তি দিচ্ছিল। তোমাকে বলেছিলাম অনেক বেশি পয়জন দিতে, তুমি কতটুকু পয়জন দিয়েছো যে ওরা মারা যায়নি। এখানে দাসী বলে, আপনি আমাকে যতটুকু দিতে বলেছিলেন ততটুকুই দিয়েছে। এরপরও উল্টো সিস্টার এখানে দাসীকে অনেক বেশি কথা শুনিয়ে চলে যায়। এরপরে ফ্যাংয়ের স্টেপ ভাইকে দেখানো হয়, এখানে তো গার্ডদের সাথে মারামারি করছিল। তখনই ফ্যাং দৌড়ে আসে আর নিজের ভাইয়ের কাঁধ ধরে বলে, কতবার বলেছি তোকে যে এরকম ভাবে কারোর সাথে মারামারি করবি না, তাহলে এইসব কিছু কেন করছিস। এইসব বলে ওর ভাইকে অনেক বেশি বকা দিতে শুরু করে, এমনকি ভাইকে নিচে ফেলেও দিয়েছিল। তখনই ফ্যাংয়ের হঠাৎ করে মনে পড়ে যায়, আমি এইসব কিছু কি করছি, আমি তো এখন নিজের বডিতেই নেই, তাই আমি এইসব কিছু করতে পারবে না। তখন এখানে ইয়ান আসে ফ্যাংয়ের বডি নিয়ে। ভাইও তখন তাড়াতাড়ি করে ইয়ানের পায়ে পড়ে যায়, বলছিল, ভাই আমাকে এবারের মতন বাঁচিয়ে নাও, এইসব গার্ডরা আমাকে অনেক বেশি শাস্তি দিতে চাচ্ছে। তখন গার্ডে সাবানে এসে বলে, আপনার ভাই অনেক বেশি খাবার খায়, সব খাবার যদি আমরা ওর পেটের ভিতরে দিতে থাকি তাহলে আমরা কি খাবো, আমরা তো খাবার না খেয়ে মারা যাব। তখন ইয়াং ফ্যাংয়ের বডি নিয়ে বলে, ঠিক আছে তাহলে তোমরা ওর খাবারের উপরে জরিমানা দাও, আমি সব কিছু পরিশোধ করে দেব। এইটা শোনার পর ফ্যাং রেগে যায়, ওকে বলে, তুমি এটা কি বলছো, বলো যে ওকে শাস্তি দেওয়ার কথা, ওকে শাস্তি দিতে হবে, নয়তো ও কখনোই নিজেকে ঠিক করতে পারবে না। এখন আমি শাস্তি দিতে পারবো না। আর ভুলে যেও না যে আমাদের বডি কিন্তু এখন আলাদা রয়েছে, তাই আমার যেটা ভালো মনে হচ্ছে আমি ওটাই করব। একটু পরে এখানে পেই নামের একটি ছেলে আসে, আর পেইকে তো একদমই ফ্যাং পছন্দ করে না, কিন্তু ইয়ান পেইকে অনেক লাইক করে। পেইকে দেখার পর অনেকটাই খুশি হয়ে যায়। ফ্যাং তখন মনে মনে বলে, পেইকে দেখার পর হঠাৎ করে এর মনে লাড্ডু কেন ফুটছে, পেইর সাথে এর আসলে সম্পর্ক কি, আমাকে তো জানতেই হবে। এখন তো আমি ওর বডিতেই রয়েছি, তাই আমাকে কিছু একটা করতে হবে। ইয়ান যেহেতু পেইকে দেখে অনেকটাই বেশি খুশি হয়েছিল, তাই ফ্যাংয়ের মাথায় একটি বুদ্ধি চলে আসে। আর এখানে ভাবে যে ইয়ান হয়তো পেইকে দেখার পর পেয়ের কাছে যেতে চাইবে। আর পেই বলছিল যে তোমরা দুজনে এখন এখানে কেমন রয়েছো, আর অনেক সুন্দরভাবে ইয়ানকে সম্মান জানায়। ইয়ানকে বলে, তুমি কেমন রয়েছো আর এখানে তোমার থাকতে কেমন লাগছে। তখন ফ্যাংয়ের বডির ভিতর থেকে ইয়ান অনেক ভালোভাবে পেয়ের সাথে কথা বলছিল, বাট পেই তো এখানে ইয়ানকে চিনতে পারবে না, তাই ও ফ্যাংয়ের বডির সাথে কথা বলতে থাকে। তখনই ফ্যাং দৌড়ে এসে পেইকে হাক করে নেয়। পেইকে বলে, তুমি এখানে এসেছো, তুমি জানো আমি তোমাকে কত বেশি মিস করেছি, আমি অনেক খুশি হয়েছি তুমি এখানে এসেছো। আর ওর এইসব কারবারগুলো দেখার পর ইয়ান মনে মনে বলে, ফ্যাং এইসব কিছু কি করছে, এখানে তো সবার সামনে আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দেবে, পেয়ের সাথে এমনটি কেন করছে, এটা আমি হতে দিতে পারি না। তাই ফ্যাংকে নিজের কাছে নিয়ে আসে, কিন্তু এরপরে ফ্যাং চিৎকার করে বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও পেয়ের কাছে, তুমি একদমই ভালো না। এইটা বলে পেয়ের কাছে আসে আর পেইকে বলে, এই ফ্যাং আমাকে অনেক বেশি বুলিং করে। তখন পেই রেগে যায়, ফ্যাংকে বলে, তুমি আমার সিস্টারের সাথে কি রকম ব্যবহার করো, আমি কিন্তু এটা একদমই সহ্য করব না। ইয়ান এখানে ফ্যাংয়ের বডিতে থাকার কারণে কিছু বলতে পারছিল না। ফ্যাং আবারও পেয়ের কাছে চলে যায়। তখন তো ইয়ান বাধ্য হয়ে ফ্যাংকে নিজের সাথে করে এখান থেকে নিয়ে আসে। ফ্যাং বলে, আমি তো ওখানে তোমায় সাহায্য করছিলাম। ইয়ান বলে, তুমি ওখানে আমার সাহায্য করছিলে নাকি সবার সামনে আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিচ্ছিলে। পেই আমার ভাই, আর তুমি আমার ভাইয়ের গলাতে কেন ঝুলিয়ে পড়ছিলে, এরকমটি যদি করো তাহলে সবাই আমাকে ভুল বুঝে নেবে, তাই তুমি এমনটি করতে পারবে না। তখনই একজন সৈনিক এসে বলে, আপনাদেরকে মিস জু দেখা করতে বলেছে, আর মিস জু হচ্ছে ইয়ানের বাবার সেকেন্ড ওয়াইফ।
এরপরে মিস জুকে দেখানো হয় নিজের মেয়ে জিজিকে বলে, আমি অনেক কষ্ট করে তোমাকে প্যালেসের ভিতরে ঢুকাতে পেরেছি, তবে তোমাকে ওখানে ভালোভাবে থাকতে হবে। যেহেতু তুমি আমার মেয়ে, তাই ওখানে তোমাকে সবাই গুরুত্ব কম দেবে। তাই তোমার শুধুমাত্র একটি লক্ষ্য হবে জেনারেলকে নিজের দিকে করে রাখা, তাহলে তুমি ওখানে অনেক ভালোভাবে থাকতে পারবে। আর সময় যখন পেয়ে যাবে তখন ওখান থেকে ইয়ানকে বাইরে বের করে দেবে। এভাবেই তুমি ওখানে ভালো একটি জীবন যাপন করতে পারবে। আর যেহেতু ও হচ্ছে ইয়ানের বাবার সেকেন্ড ওয়াইফ, তাই ওকে সেরকমভাবে কেউ গুরুত্ব দেয় না। জিয়া বলে, মা কিন্তু এখন তো ইয়ান বেঁচে উঠেছে, তাহলে আমি ওখানে কিভাবে থাকতে পারবো? এতে বলে, কোনো চিন্তা করো না, আমি এরও প্ল্যান করে দিয়েছি, আর এখানে বলেছি ইয়ানকে নিয়ে আসতে। একটু পরে গার্ডরা ইয়ানকে ধরে নিয়ে আসে। ইয়ানকে এখানে দেখার পর মিসেস জু বলে, শুনেছি তুমি ভালোভাবেই সুস্থ হয়ে গিয়েছো, ওই ঔষধে তোমার কোনো কাজ হয়নি, এখন তুমি এখানে আমার সামনে ক্ষমা চাইবে। তখন তো ফ্যাং অবাক হয়ে যায় আর বলে, আমি কেন আপনার কাছে ক্ষমা চাইবো? আমি শুধুমাত্র আমার মা বাবা আর একমাত্র ঘরের কাছে মাথা নিচু করব, আপনার কাছে আমি কিছুতেই মাথা নিচু করতে পারবো না। জু বলে, তোমার এত বড় সাহস আমার সাথে এরকম ভাবে কথা বলছো? আর এখানে তো ওকে শাস্তি দিতে চাচ্ছিল। গার্ডরাও চলে আসে ফ্যাংকে মারার জন্য। এইসব দেখার পর ফ্যাং মনে মনে বলে, না জানি এতদিন ইয়ান এই ফ্যামিলিতে কত বেশি কষ্ট সহ্য করেছিল। এই ফ্যামিলি তো ইয়ানের সাথে অনেকটাই বাজে ব্যবহার করে। জুই তো এইসব মজা নিচ্ছিল। তখনই ভিতরে দৌড়ে চলে আসে ফ্যাং। আর ফ্যাংকে এখানে দেখার পর জু ভয় পেয়ে যায়, কারণ ফ্যাং হচ্ছে এখানকার জেনারেল। ফ্যাং বলে, তোমরা এটা কি করছো ইয়ানের সাথে? এক্ষুনি ইয়ানকে ছেড়ে দাও, এটা আমার আদেশ। ইয়ানকে এখানে এত বেশি রেগে যেতে দেখার পরে জিয়া চলে আসে ইয়ানের সাথে কথা বলতে। ইয়ানকে ফ্যাং মনে করে আর এখানে বলছিল, তুমি আমার মমকে ভুল বোঝো না, আমার মম তো এখানে শুধুমাত্র একটু শিক্ষা দিচ্ছিল ইয়ানকে। বাট ফ্যাং এখানে জিয়ার কোনো কথাই শোনে না, গার্ডদেরকে বলে এক্ষুনি ইয়ানকে ছেড়ে দাও। তখন গার্ডরা ইয়ানকে ছেড়ে দেয়। ফ্যাং রেগে বলে, আজকের পর থেকে কেউ যদি ইয়ানকে ডিস্টার্ব করো তাহলে আমি তাদেরকে অনেক বেশি শাস্তি দেব। সবাই তখন ফ্যাংয়ের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। ইয়ান ফ্যাংকে বলে, তুমি তো অনেক ভালো সময় এসেছো আর আমাকে বাঁচিয়েছো, আমি চাই তুমি এদের সবাইকে শাস্তি দাও। তখন গার্ডরা ওদেরকে পিটাতে শুরু করে। রাতে দেখানো হয় জিয়াকে চলে এসেছে ফ্যাংয়ের কাছে। ও চাচ্ছিল যে ফ্যাংকে সিডিউস করবে, তাই ফ্যাংয়ের পাশে বসে পড়ে। এইসব কিছুতে অনেক বিরক্ত হতে থাকে ইয়ান, কারণ ও তো একদমই জিয়াকে পছন্দ করে না। তার উপরে জিয়া ওর পিছুই ছাড়তে চাচ্ছিল না। এখানে জিয়া তো ওয়াইন খাওয়ার অফার করছিল ফ্যাংকে। জিয়া আগে থেকেই ওয়াইনের ভিতরে ড্রাগস মিশিয়ে দিয়েছে, তাই এইটা এখানে যে কোনো উপায়ে খাওয়াতে চাচ্ছিল ফ্যাংকে। ফ্যাং মনে মনে বলে, আমি তো এটা কিছুতেই খাবো না, আর একে কিভাবে আমার রুম থেকে বের করে দিতে পারবো। ওর মাথায় একটি প্ল্যান চলে আসে। তাই তো এখানে জিয়াকে বলে, তুমি যেহেতু আমাকে এতই বেশি ভালোবাসো, তাহলে আমি তো বলবো এই ওয়াইনটা আসলে তোমার খাওয়া উচিত। আমাকে ভালোবাসো এই কারণে, আমি তো আর এটা খেতে পারবো না। জোর করে জিয়াকে ওয়াইনটা খাইয়ে দেয়। যেহেতু এইটাতে ড্রাগস মেশানো ছিল, তাই জিয়া একটু পরে এখানে অজ্ঞান হয়ে যায়। যে প্ল্যানটা করে এসেছিল ওইটা তো আর কাজে লাগবে না। অন্যদিকে দেখানো হয় ফ্যাংকে। ফ্যাং যখন ঘুমিয়েছিল তখন পেই আসে ফ্যাংয়ের কাছে। ফ্যাংকে এখানে মনে করছিল ইয়ান, তাই বলে, তুমি তো বিয়েতে একদমই রাজি ছিলে না, তাহলে বিয়ে কেন করেছো? আর আমি তোমাকে এখানে একা রেখে কোথাও যাব না, আমি এখানেই থাকবো তোমাকে সাহায্য করার জন্য। এইসব বলে ও ফ্যানের গাল টাচ করছিল। ফ্যাং তখন ঘুমের ভিতরে অনেক জোরে একটি ঘুষি মারে পেইকে। পেই নিচে পড়ে যায়। পরের দিন সকালে ফ্যাং ঘুম থেকে ওঠার পর নিজের পাশে পেইকে দেখার পর ভয় পেয়ে যায়, আর দেখতে পায় পেয়ের মাথা থেকে ব্লাড পড়ছে। তাই তো আরো ভয় পাচ্ছিল। একটু পরে যখন বুঝতে পারে পেই এখনো বেঁচে রয়েছে, তখন আবার যেন নিজের জীবনটা ফিরে পায়। এরপরে বলে, পেই আমার রুমের ভিতরে কি করতে এসেছে? আর এখন কেউ যদি বাইরে থেকে আসার পর পেইকে আমার রুমের ভিতরে দেখতে পায় তাহলে তো আমাকে ভুল বুঝে নেবে। আর এখন ইয়ানকে বাঁচানোর জন্য আমাকে কিছু একটা করতে হবে। তাই পেইকে এখান থেকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল বাহিরে রেখে আসার জন্য। বাট তখনই ইয়ান নিজের রুমের ভিতর থেকে জিয়াকে নিয়ে বের হয়। যেখানে জিয়া তো যখন দেখতে পায় ইয়ানের সাথে পেই রয়েছে, তখন চিৎকার করে বলে, তোমার সাথে পেয়ে ভিতরে কি করছিল? তোমরা কাল রাতে কি করেছো একসাথে? এরপরে ইয়ানকে ধরে নিয়ে আসা হয় মিস জু আর মিস ম্যাংয়ের কাছে। এখানে জিয়াও ছিল। জিয়া তখন সবাইকে বলে, আমরা হয়তো বা এখানে ওদের দুজনকে একসাথে ভুল বুঝে নিয়েছি, হয়তো বা কোনো কাজের জন্য গিয়েছিল ইয়ানের রুমের ভিতরে। বাট এখানে ও তো শুধু এটাই যাচ্ছিল সবাই যেন এখানে ইয়ানকে শাস্তি দেয়।
আর মিস জু তো রয়েছে ইয়ানকে শাস্তি দেওয়ার জন্য। তখন এখানে মিস ম্যাংও অনেকটাই রেগে যায়। তোমার সাহস কিভাবে হয় নিজের রুমের ভিতরে একটি ছেলেকে নিয়ে যাওয়ার? আর তুমি যে অন্যায় কাজটি করেছো এর জন্য তুমি আর ফ্যাংয়ের সাথে থাকতে পারবে না। তুমি এক্ষুনি ফ্যাংকে ডিভোর্স দেবে। ডিভোর্সের একটি বুক এগিয়ে দেয় ইয়ানের দিকে। তখন তো ফ্যাং চিৎকার করে বলে, আমি কিছুতেই ডিভোর্স দেব না। আর আমার ডিভোর্স দেওয়ার কোনো দরকারও নেই। আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন। পেকে বলে, তুমিই বলো তুমি কাল রাতে আমার রুমে কি করতে গিয়েছিলে? তুমি সবাইকে সত্যি কথা বলো। বাট পে এখানে কোনো কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। জিয়া আবারও একটু অ্যাক্টিং করে বলে, আপনারা এখানে সবাই আমার সিস্টারকে ভুল বুঝছেন। আমার সিস্টার আর পে তারা দুজনে একে অপরকে আগে থেকেই চেনে। আর তাদের যদি কোনো কিছু করারই থাকতো তাহলে তারা দুজনে বিয়ের আগে এইসব কিছু করে নিত। এখন শুধু শুধু কেন এইসব কিছু করবে? তখন তো ইয়ান রেগে বলে জিয়াকে, তুমি এসব কি বলছো? ইয়ান এখানে ফ্যাং হয়ে বলে, আমার ইয়ানের উপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। ইয়ান এরকম কোনো কিছুই করবে না। আর এটা ভুলে যেও না, ইয়ান যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে তুমিও আমাদের প্যালেসে থাকতে পারবে না। তোমাকে ওখান থেকে বের করে দেওয়া হবে। তুমি যে প্যালেসে থাকতে পারছো এটা শুধুমাত্র তোমার সিস্টারের কারণে। তাই তোমার সিস্টারকে ফাঁসানো বন্ধ করো। তখনই পেয়ে সবার সামনে বলে, আসলে কাল রাতে আমি অনেকটাই বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। আর তখন আমি ইয়ানের রুমের ভিতরে ছিলাম, তাই ওখানে অজ্ঞান হয়ে গিয়েছি। আর আপনারা আমাদের দুজনকে একসাথে ভুল বুঝে নিচ্ছেন। সত্যিটা সবার সামনে চলে আসে। বাট এরপরও মিস ম্যাং বলে, এত সহজেই তো আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। এখন আমার তোমার উপরে সন্দেহ রয়েছে, তাই তোমাকে একটু শাস্তি পেতেই হবে। এরপরে একজন দাসী চলে আসে এখানে ইয়ানকে শাস্তি দিতে। আর ফ্যাংয়ের হাতে অনেকবার লাঠি দিয়ে আঘাত করে। বেচারা ফ্যাং এতে অনেকটাই ব্যথা পায়। এরপরে ইয়ান ফ্যাংকে নিজের সাথে করে নিয়ে চলে যায়। পরের সিনে দেখানো হয় কিছু সৈন্যদেরকে। একটু পরেই ওখানে আসে ইয়ান। ফ্যাংয়ের মতন ড্রেস পরে এসেছিল আর যাকে দেখার পরে সব সৈন্যরা অনেক বেশি খুশি হয়ে যায়। সৈন্যরা বলে, জেনারেল আপনি অনেকদিন পর এখানে এসেছেন, তাহলে চলুন আমাদের সাথে একটু ফাইট করুন। এতে করে আমরা আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো। ইয়ানও তো ওদের সাথে ফাইট করতে রাজি হয়ে যায়। কিন্তু ওরা যখন ইয়ানের উপরে অ্যাটাক করতে নেয় ইয়ান তখন অনেকটাই ভয় পায় আর নিচে বসে পড়ে একটি সাদা কালারের পতাকা উঠিয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় ফ্যানকে। ইয়ানের মতন সুন্দর ড্রেস পরে চলে এসেছে মিস ম্যাংয়ের সামনে, যেখানে মিস ম্যাং বলছিল, কিছুদিন পর আমাদের প্যালেসে একটি উৎসব রয়েছে। আর তুমি যেহেতু জেনারেলের ওয়াইফ তাই তোমাকে অনেক কিছু শিখতে হবে। এরপরেই তো ফ্যাংকে ভালোভাবে সব কিছু শিখাচ্ছিল। আর এই সব কিছু করতে করতে ফ্যাং অনেকটাই বেশি ক্লান্ত হয়ে যায়। তখন ফ্যাং চিৎকার করে বলে, আমি এসব কিছু করতে পারবো না। আপনার সব নিয়ম আপনার কাছেই রাখুন। একজন মেয়েটি তখন রেগে যায় আর ফ্যাংকে মারার জন্য আসে। কিন্তু ফ্যাং তো ওই মেয়েটকেই নিচে ফেলে দেয়। আর মেয়েদের মুখের ওপরে ও তো অনেক কিছু লিখে দিচ্ছিল। এইসব দেখার পর মিস ম্যাং রেগে যায় ফ্যাংয়ের ওপরে আর ফ্যাংকে মারার জন্য গার্ডে নিয়ে আসে। ফ্যাং ওদের কাছ থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু একটু পরে ধরায় পড়ে যায়। এরপরে মিস ম্যাং যখন ওকে আবার শাস্তি দিতে নেবে তখন এখানে ইয়ান আসে, মিস ম্যাংয়ের হাত ধরে নেয়। এরপরে তো ইয়ানকে দেখার পর ফ্যাং একটু অ্যাক্টিং শুরু করে দেয়। ফ্যাং বলছিল, তুমি এখানে এসেছো, ভালো করেছো। দেখো না মিস ম্যাং আমাকে কত বেশি বুলিং করছে, আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিচ্ছে। এইসব কিছুতে আমি অনেকটাই ক্লান্ত হয়েছি। তুমি এখন মিস ম্যাংকে বলো যেন আমাকে আর বিরক্ত না করে। ইয়ান বলে, তোমাকে কোনো কিছু করতে হবে না। তাতে দুজনকে দূরে থেকে জিয়া দেখতে পায় আর অনেকটাই বেশি জেলাস ফিল করছিল। মিস ম্যাংও তখন আর ওদের দুজনের সাথে কথায় পেরে উঠতে পারে না, এখান থেকে চলে যায়। আর ফ্যাং যখন ইয়ানের সাথে যাচ্ছিল তখন ইয়ানের ড্রেস দেখার পরে বলে, তুমি কি গিয়েছিলে সৈন্যদের সাথে দেখা করতে? তখন একজন সৈন্য এসে বলে যে হ্যাঁ, জেনারেল ফ্যাং গিয়েছিল আমাদের সাথে আজ ফাইট করতে। কিন্তু আপনি কি জানেন উনি তো অনেকটাই ভয় পেয়েছিল আর আমাদেরকে সাদা পতাকা দেখিয়েছে। এটা শোনার পর ফ্যাং অনেকটাই রেগে যায়। ফ্যাং চিৎকার করে ইয়ানকে বলে, তুমি ওখানে কেন গিয়েছিলে? সবার সামনে আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দেওয়ার জন্য? তুমি এটা কি করেছো? আমি কত ভালোভাবে ফাইট করি আর তুমি কিনা ওখানে গিয়ে সবার সামনে আমার অপমান করেছো। ইয়ান বলে, তুমি আমাকে যত বকা দিতে চাও পরে বকা দিও, কিন্তু এখন আমি একটি মেয়ের সাথে দেখা করতে চাই, তাই তুমি আমাকে এই কাজের জন্য সাহায্য করবে। এরপরে ফ্যাং ইয়ানের বডি নিয়ে চলে আসে ইয়ানের একজন ফ্রেন্ডের সাথে দেখা করতে। ইয়ানের ফ্রেন্ড এখানে ইয়ানকে বলে, আজকাল আমার বাবা তো আমাকে অনেকটাই বেশি কাজের ভিতরে রেখেছে। আর আমি তো এটাও জানি তোমার হাজব্যান্ডও একদমই ভালো না আর তোমার হাজব্যান্ড কোনো কাজের না। তাহলে চলো আমরা দুজনে কোথাও গিয়ে এনজয় করি।
এইসব শোনার পর ফ্যান মনে মনে বলে, এই মেয়েটি দেখছি নিজের ফ্রেন্ডের সামনেও আমার ইজ্জতের কোনো কিছু রাখেনি, সবাইকে আমার সম্পর্কে এইসব কি কি বলে বেড়ায়। এরপরে তারা দুজনে চলে যায় একটি জায়গায়, যেখানে কিনা কিছু ছেলেরা চলে আসে তাদের সামনে ডান্স করতে। তাদের ভিতরে থাকা একটি ছেলে চলে আসে ফ্যাংয়ের কাছে, আর ফ্যাংয়ের সাথে একটু বেশি লেগে থাকছিল। ফ্যাংয়ের তো ওই ছেলেটিকে তখন একদমই পছন্দ হয় না, নিজের হাতে দিয়ে ছেলেটির মুখে আঘাত করে। এটা দেখার পর ফ্রেন্ড বলে ইয়ানকে, এর মানে তোমার ছেলেটিকে পছন্দ হয়নি, এখানে অন্য আরেকটি ছেলে রয়েছে তোমাকে খুশি করার জন্য। তখন আরেকটি ছেলে এখানে নিজের মুখ ঢেকে চলে আসে ফ্যাংয়ের কাছে। ফ্যাংয়ের ক্লোজে যেতে শুরু করে। ফ্যাং তখন ছেলেটির মুখে থাকা কাপড় খুলে ফেলে, দেখতে পায় এটা অন্য কেউ না বরং পেই। অবাক হয়ে বলে, পেইকে তুমি এখানে কি করতে এসেছো? পেয়ে বলে, তুমি আমাকে ভুল বুঝে নিও না, আমি তোমাকে এখানে সরি বলার জন্য এসেছি, ওই দিনের ঘটনার জন্য। এইসব বলে ও ফ্যাংয়ের হাত ধরার চেষ্টা করে। তখন ইয়ান চলে আসে, পেয়েকে ফ্যাংয়ের কাছ থেকে দূরে থাকতে বলে, আর ইয়ানকে বলে আমার সাথে চলো। দুজনে ওখান থেকে জঙ্গলের ভিতরে চলে আসে। এখানে হাঁটার সময় ইয়ানের পায়ে কাঁটা বেঁধে যায়। ফ্যাং তখন ওইটা বের করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই বের করতে পারছিল না। এই কারণে বাধ্য হয়ে ইয়ানকে বলে, তুমি আমার কাঁধে ওঠো, আমি তোমাকে নিয়ে যাব। এরপর ইয়ানকে কাঁধে করে নিয়ে যেতে থাকে, কিন্তু একটু পরে ওর কাঁধে অনেক ব্যথা হতে শুরু করে, তাই বলছিল আমি আর তোমাকে নিয়ে যেতে পারবো না। আর ইমোশনাল হচ্ছিল যে ওর জন্য ইয়ান এখানে ব্যথা পেয়েছে। তখন ইয়ান ওকে বলে, এতে তোমার কোনো দোষ ছিল না। তারা দুজনে অনেক কষ্ট করে একটি ছোট্ট ঘরের ভিতরে আসে, আর অনেকটা রাত হয়ে গিয়েছিল। এখানেও ফ্যাং ইয়ানের পায়ের ভিতর থেকে কাঁটা বের করার চেষ্টা করে, বাট এমনটি করতে পারে না। আর দুজনে এখানে বলে, আমরা যে কবে আবার নিজেদের বডি ফিরে পাবো। তখনই ভিতরে চলে আসে ফ্যাংয়ের ভাই। অন্যদিকে দেখানো হয় পেইকে একজনের সাথে দেখা করে, আর ওই লোকটি পেইকে কিছু একটা জিনিস দেয়। পেইকে বলে, এটা তুমি শুধুমাত্র উৎসবের দিন ব্যবহার করতে পারো। পেই বলে ঠিক আছে, আর হয়তোবা পেই এখানে কোনো প্ল্যান তৈরি করতে চাচ্ছে। এইদিকে আমরা ফ্যাংয়ের ভাইকে দেখতে পাই মজা করে খাবার খাচ্ছিল, যেখানে ফ্যাং আর ইয়ান সব কিছু বলে দিয়েছিল ফ্যাংয়ের ভাইকে। তখনই ওরা ভিতরে কারো আসার শব্দ শুনতে পায়, তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। ভিতরে মিস ম্যাং এসেছে কাককে নিয়ে। দুজনকে একসাথে দেখার সাথে সাথে এরা তিনজনে বের হয়ে আসে। সবাই তো একে অপরকে দেখার পর অবাক হয়ে যায়। এখানে ফ্যাংয়ের ভাই বলে, আমি সবকিছু আগে থেকেই জানতাম। ফ্যাং তখন রেগে ওর ভাইয়ের গলা ধরে বলে যে, তুমি এসব কিছু আগে থেকে জানতে, তাহলে আমাকে কেন বলনি? তখন মিস ম্যাং রেগে বলে, তোমার বিয়ে হয়েছে কয়েকদিন আগে আমার ছেলের সাথে, তাই বলে আমার অন্য আরেকটি ছেলের সাথে তুমি এরকম ব্যবহার করতে পারো না। কিন্তু ইয়ান এখানে মিস ম্যাংকে থামিয়ে দেয় আর বলে, আপনি তো দূরেই থাকুন। তখনই ভিতরে কিছু গুন্ডারা চলে আসে। আসলে এইসব কিছু মিস ম্যাং নিয়ে এসেছে, এখানে ওদের সবার ওপরে অ্যাটাক করতে চাচ্ছিল। তখন ফ্যাংয়ের ভাই বলে যে, তোমরা এখান থেকে চলে যাও, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এইটা বলে তো নিজের মায়ের কাছে চলে যায়। বলছিল, তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, আমি তোমাদেরকে মেরে ফেলবো। ফ্যাং বলে যে, তোমরা আমার সামনে কিছুই না। এইটা বলে একটি ঘুষি মারে একজন গুন্ডাকে, কিন্তু নিজের হাতে অনেক ব্যথা পায়, কারণ এখন তো বডির ভিতরে রয়েছে ইয়ানের, তাই চাইলেও নিজের শক্তি ইউজ করতে পারবে না। তাদের ওপরে তরোয়াল দিয়ে অ্যাটাক করা হয়। ফ্যাং তখন ইয়ানকে বাসাতে চলে যায়, এতে করে নিজেই আহত হয়ে পড়ে। এর কিছুক্ষণের পরের সিন দেখানো হয়, যেখানে ওরা বুঝতে পারে যে ওরা আবারও নিজেদের বডি ফিরে পেয়েছে। এরপরে তো ফ্যাং ভালোভাবে সবার সাথে ফাইট করতে পারে। তোমরা চাইলে আমাকে মেরে ফেলতে পারো, এতে আমি তোমাদেরকে কোনো কিছুই বলবো না। আর নিজেই তরোয়াল দিয়ে গলা কেটে ফেলে। এই সব কিছু দেখার পর অনেক বেশি কান্নাকাটি শুরু করে দেয় মিস ম্যাং আর তার ছেলে। তখন ফ্যাং রেগে বলে, আমার বাবা মারা যাওয়ার সময়ও তো আপনারা দুজনে এত বেশি কান্না করেননি। এর মানে ছেলেটি আসলে ফ্যাংয়ের আসল ভাই ছিল না। এখানে ফ্যাংয়ের ভাই বলে যে, তুমি আমার মমকে ছেড়ে দাও। ফ্যাং তো রেগে বলে, তুমি আমাকে কখনোই ভাই বলবে না, তুমি আমার আসল ভাই না, আর তোমরা কেউ আমার ড্যাডকে ভালোবাসোনি। এরই মাঝে ইয়ানের শরীরটা অনেক বেশি খারাপ হয়ে পড়ে, তাই তো ফ্যাং আর ওদেরকে কোনো কিছু বলতে পারে না। ইয়ানকে কোলে উঠিয়ে নেয়। এরপরে ইয়ানকে নিয়ে ফিরে আসে, যেখানে ইয়ানের কেয়ার করছিল, আর ডক্টরকে এখানে নিয়ে আসতে বলে। একটু পরে জিয়া ভিতরে আসে। জিয়া তো এখানে আসার পর বলে, জেনারেল আমি শুনেছি আপনি ব্যথা পেয়েছেন, আপনার মেডিসিন লাগিয়ে নেওয়ার প্রয়োজন। বাট ফ্যাং ওর কথাতে একদমই গুরুত্বই দেয় না, এখানে শুধুমাত্র দেখতে থাকে ইয়ানকে। অন্যদিকে আমরা মিস ম্যাং আর তার ছেলেকে দেখতে পাই। এখানে যখন ছিল তখন এখানে পেয়ে আসে, আর ফ্যাংয়ের ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দেয়। ফ্যাংয়ের ভাই পেয়ের হাত ধরে নেয়, এর মানে দুজনে এখন একসাথে হয়ে কাজ করবে। অন্যদিকে ডক্টর
ইয়ানকে এসে চেক আপ করে, জানে যে একটু পরে ইয়ান সুস্থ হয়ে যাবে, তবে ইয়ানের কেয়ারের প্রয়োজন রয়েছে। জিয়া আবারও বলে, জেনারেল আপনাকে আমি মেডিসিন লাগিয়ে দেই, কিন্তু এখানে ফ্যাং ওর কথায় গুরুত্ব না দিয়ে ওকে বলে, তোমার আর এখানে থাকার কোনো দরকার নেই, আমি তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দেব, আর তুমি এখন আমাকে ডিভোর্স দেবে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। জিয়া তো ডিভোর্সের কথা শোনার পর চিৎকার করে আর ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে। এরপরে নিজের ইয়ার পিন দিয়ে ইয়ানকে আঘাত করতে নেবে, কিন্তু ফ্যাং ওকে বাধা দেয় আর গার্ডদেরকে বলে, এক্ষুনি জিয়াকে জিয়ার বাড়িতে রেখে আসো, আর ওখানে আমি কয়েকদিন পর আবারও ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। এরপর ইয়ানের পাশে বসে পড়ে, ইয়ানকে দেখতে থাকে। ওর ইয়ানের জন্য অনেক খারাপ লাগছিল, কারণ ইয়ান ওকে বাঁচানোর জন্য এভাবে আহত হয়েছে। এরপরে 1 মাস পরের সিন দেখানো হয়, যেখানে ইয়ান আর ফ্যাং তারা দুজনে এসেছে ইয়ানের বাড়িতে, কারণ আজ হচ্ছে ইয়ানের বাবার বার্থডে, তাই ওদেরকে এখানে ইনভাইট করা হয়েছে। আর ওদের সামনে এসে জু আর জিয়া তারা দুজনে বসে রয়েছে। জিয়া তো ওদের দুজনকে একসাথে দেখার পর রেগে যায়, তবে মম জিয়াকে শান্ত থাকতে বলে। একটু পরে পেই আসে ফ্র্যাংয়ের কাছে, ফ্র্যাংকে একটি চিঠি দেয়, এখান থেকে চলে যায়। ফ্র্যাং তখন ওই চিঠি পড়ে, লেখা ছিল, একটু পরে তুমি আমার সাথে আলাদাভাবে দেখা করো। ফ্র্যাং ওর সাথে দেখা করার জন্য বাইরে আসে, রেগে বলে যে ওর সাহস কীভাবে হয় আমাকে বলে একা দেখা করতে। তখনই পেয়ে এসে পিছন থেকে ওকে হাঁক করে। ফ্র্যাং তো চিৎকার করে ওঠে যে তোমার মাথা ঠিক রয়েছে, তুমি আমাকে কেন হাঁক করছো। পেয়ে বলে, দেখো আমি তোমার সত্যিটা জানতে পেরেছি, আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, চিন্তা করো না, আমি তোমাকে ফ্যাংয়ের কাছ থেকে দূরে নিয়ে যাব, তুমি আমার সাথে এখান থেকে যেতে পারো। পেয়ের এইসব কথাগুলো শোনার পর ফেই তো অনেকটাই অবাক হয়ে যায় যে হঠাৎ করে পেয়ে এইসব কিছু কেন বলছে। আর পেয়ে তো আস্তে আস্তে ফ্যাংয়ের অনেকটাই বেশি ক্লোজ যেতে থাকে। ফ্যাং পেয়েকে নিজের কাছ থেকে দূরে সরানোর অনেক চেষ্টা করে। তখনই এখানে ইয়ানা আসে আর ফ্যাংকে নিজের সাথে করে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু পেয়ে অন্য আরেকটি হাত ধরে নেয় ফ্যাংয়ের। আসলে ও তো এখন এটাই মনে করছিল ফ্যাংয়ের ভিতরে আসলে ইয়ানের সোল রয়েছে, তাই এখানে কোথাও ফ্যাংকে যেতে দিচ্ছিল না। উল্টো এখানে ইয়ানকেই বলে যে তুমি আমাদের দুজনের কাছ থেকে দূরে সরে যাও, আর যদি ইয়ান কোথাও যায় তাহলে শুধুমাত্র আমার সাথেই যাবে, কারণ আমি ইয়ানকে লাইক করি। এই সব কিছু শোনার পর ইয়ান বলে, পেট তোমার কি হয়েছে, তোমার কি মাথা ঠিক রয়েছে, এইসব কথাগুলো তুমি কেন বলছো। আসলে আমি আর ফ্যাং ঠিক করেছিলাম আমাদের দুজনের শত্রুকে খুঁজে বের করব। তাই বিয়ের দিনই আমরা দুজনে মারা যাওয়ার অ্যাক্টিং করেছি, যাতে করে আমরা আমাদের আসল শত্রুকে খুঁজে বের করতে পারি। আর আমরা আমাদের শত্রুদেরকে খুঁজে বের করতে পেরেছি, তাই আমরা এখন আবার ঠিক হয়ে গিয়েছি। আর তুমি ফ্যাংয়ের সাথে এরকম ব্যবহার কেনই বা করছো, আর তুমি এইটাও বলছো যে তুমি ফ্যাংকে লাইক করো। পেই বলে, তাহলে তুমি হচ্ছে আসল ইয়ান। এইটা বলে ইয়ানের কাছে চলে যায়, ইয়ানকে বলে তাহলে তুমি আমার সাথে চলো। এখানে আবার দুজনে তখন ইয়ানের হাত ধরে টানাটানি শুরু করে দেয়। পেই বলে ইয়ানের হাত ধরে ইয়ান কোথাও যাবে না, আর ফ্যাংকে বলে তুমি ইয়ানের হাতে ছেড়ে দাও, তুমি কি জানো ছোটবেলা থেকে ইয়ান আর আমরা দুজনে একে অপরকে ভালোবাসি, তুমি শুধু শুধু আমাদের দুজনের মাঝে আছো। ফ্যাং বলে ঠিক আছে, যেহেতু এমনটি হয়ে থাকে আর ইয়ান যদি তোমাকে লাইক করে তাহলে আমি ইয়ানকে নিজের কাছে রাখবো না। ইয়ানের হাত ছেড়ে দেয়, বাট উল্টো ইয়ান এখানে পেয়ের হাত ছেড়ে দিয়ে ফ্যাংয়ের হাত ধরে নিয়ে ফ্যাংকে বলে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। পরের সিনে দেখানো হয় ফ্যাংয়ের ফ্রেন্ড আর তার ওয়াইফ আসে তাদের সাথে দেখা করতে, যেখানে ফ্রেন্ডের ওয়াইফ তো অনেকটাই বেশি ক্লোজে চলে যায় ফ্যাংয়ের, আর ফ্যাংয়ের সাথে ড্রিঙ্ক করতে শুরু করে। দুজনকে এভাবে দেখে আবার আমাদের ফিমেলের ইয়ানের অনেক বেশি জেলাস ফিল হয়, কিন্তু কোনো কিছু বলে না। তখন একজন সৈনিক এসে বলে, জেনারেল আপনাকে যুদ্ধ করার জন্য এক্ষুনি যেতে হবে। আর এখান থেকে ফ্যাং চলে যাওয়ার আগে ইয়ানের কাছে আসে, ইয়ানকে বলে আমি ভালোভাবে যুদ্ধ শেষ করে ফিরে আসবো তোমার কাছে। কিন্তু 2 দিন পরে বলা হয় ইয়ানকে, ফ্যাং ওখানে যখন যুদ্ধ করতে গিয়েছিল তখন ফ্যাং ওখানে হেরে গিয়েছে, আর নিজের জীবন বাঁচানোর জন্য ফ্যাং তো সবাইকে ছেড়ে ওখান থেকে পালিয়ে গিয়েছে। তাই ফ্যাংকে যদি ধরা হয় তাহলে ফ্যাংকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এইসব কিছু শোনার পর ইয়ান তো অনেকটাই ভেঙে পড়ে, নিজের বাড়িতে আসে বাবার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য, কিন্তু গার্ডরা ওকে ভিতরে যেতে দেয় না। বাধ্য হয়ে ও তখন সবার সামনে মাথা নত করে ক্ষমা চাইতে থাকে, যেখানে জিয়া বলে তোমাকে এরকমভাবে 5 দিন ক্ষমা চাইতে হবে, তাহলে আমি তোমাকে ভিতরে যেতে দেব। আর ইয়ানও তখন ফ্যাংকে বাঁচানোর জন্য এমনটিই করে। এরপরে দেখানো হয় ইয়ানের অবস্থা অনেক খারাপ হয়েছে, তাকে তখন ছোট্ট একটি ঘর দিয়েছে থাকার জন্য। ওখানে পেয়ে আসে, ইয়ানের সাথে বাজে কিছু করতে নেবে, বাট তখনই ভিতরে জেনারেল আসার পর বাঁচিয়ে নেয় ইয়ানকে। ভিতরে প্যালেসের সিন দেখানো হয়,
ফ্যাংয়ের ওই ফ্রেন্ড আর তার ওয়াইফের ভিতরে সবাইকে গিফট দেয়, কিন্তু একটু পরে সবাই অজ্ঞান হয়ে যেতে থাকে কারণ সবাইকে তারা পয়জন দিয়েছে। আর যখন এই পুরো প্যালেসটি তারা নিজেদের করে নেবে তখনই ভিতরে আসে ফ্যাং। ফ্যাংকে দেখার পর ওরা একটু অবাক হয়ে যায়। ফ্যাং বলে, আমি বেঁচে ফিরে এসেছি। কি মনে করেছিলে যে আমাকে মেরে ফেলবে? আর আমি তো ওই দিন রাতেই বুঝতে পেরেছিলাম তোমরা আমার ড্রিঙ্কের ভিতরে ড্রাগস মিশিয়ে দিয়েছো। আর আমি যখন যুদ্ধ করতে যাব এই সুযোগে তোমরা বলে দেবে যে আমি আসলে দেশ থেকে পালিয়ে গিয়েছি, এরকমভাবে আমাকে সবার চোখের সামনে খারাপ করতে চাচ্ছো। তখন বলে ফ্রেন্ড যে কারণ আমার এই রাজ্য দরকার ছিল তাই এমনটি করেছি। বাইরে বাকি গার্ডদেরকে ফ্যাংয়ের ভাই বেঁধে রেখেছিল। তখন ওখানে ইয়ান আসে আর ফ্যাংয়ের ভাইয়ের সাথে ফাইট করে। এরপরে যখন ইয়ান ভিতরে চলে আসে তখন ওদের সবাইকে হাতে নাতে ধরে ফেলে। এখানে জিয়া বলে, ভিতরে প্রয়োজন দেওয়া রয়েছে, এখানে তোমরা কেউ থাকতে পারবে না। আর জিয়া যেহেতু এইটা বলে দিয়েছে তাই জিয়াকে এখানে মেরে ফেলা হয়। আর জিয়া এটা এই কারণে বলেছে কারণ ও তো আসলে লাইক করে ফ্যাংকে। ইয়ানের যখন জিয়াকে দেখতে আসে তখন তরোয়াল দিয়ে ইয়ানের উপরে অ্যাটাক করতে নিচ্ছিল। পেয়ে এসে ইয়ানকে বাঁচিয়ে নেয় কারণ ও পেয়ে ইয়ানকে লাইক করে। এরপরে যখন ফ্যাংয়ের ফ্রেন্ড রেগে গিয়ে ফ্যাংকে মারতে আসবে তখন আবার নিজের ওয়াইফ চলে আসে ফ্যাংকে বাঁচানোর জন্য। কারণ হচ্ছে ফ্রেন্ডের ওয়াইফ আবার ফ্যাংকে লাইক করে। এরকম ভাবে যে যাকে লাইক করে তাকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়ে দেয়। আর ফ্রেন্ড এখানে নিজের ওয়াইফকে মারা যেতে দেখে অনেকটাই বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপরে ফ্যান তাকেও বন্দি করে এরপরে সবাইকে আবার নতুন করে ট্রিটমেন্ট করানো হয় তাদের ভিতর থেকে পয়জন বের করার জন্য। এরপরে আমরা 1 বছর পরের সিন দেখতে পাই যেখানে ফ্যাং আর ইয়ান তাদের দুজনের এখন একটি কিউট বেবি গার্ল হয়েছে। এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। বাই বাই।